একবার ভিশন ফর বিজনেসে দর্শক আমরা দেখছিলাম সফল উদ্যোক্তার সাফল্য গাথা। চলুন ফিরে যাওয়া যাক আমাদের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম ভোজ্য তেল নিয়ে। জনাব আলম, আমরা অনেক চটকদার বিজ্ঞাপন দেখি তেলের, ভোজ্য তেল নিয়ে, যেমন কোলেস্টেরল নেই, কোলেস্টেরল ফ্রি, কোলেস্টেরল কমিয়ে দেয়, এই ধরনের। এগুলো সম্বন্ধে মন্তব্য করবেন। প্রথম কথা হলো কোনো তেলই কোলেস্টেরল মুক্ত নয়। তাহলে বলতে পারেন কেন তারা ক্লেম করে যে কোলেস্টেরল মুক্ত। এটার কারণ হলো মানুষের শরীরে প্রতিদিন কোলেস্টেরল দরকার, সেটার পরিমাণ প্রায় 50 মিলিগ্রাম। তাই আপনি যদি কোলেস্টেরল খাবারের সাথে না খান, লিভার সেই পরিমাণ কোলেস্টেরল তৈরি করবে, আর যদি খাবারের সাথে খান, লিভারটা ওই পরিমাণ কোলেস্টেরল তৈরি করবে না। সেই প্রেক্ষিতে আপনি যে কোনো খাবার যখন নাকি এটা 50 মিলিগ্রাম পরিমাণের কম কোলেস্টেরল থাকে, সেটাকে কোলেস্টেরল ফ্রি বলা যায়। এই সুযোগটা নিয়ে সমস্ত তেল কোম্পানি বলতেছে কোলেস্টেরল ফ্রি। জনাব সাজ্জাদ, আমরা প্রায় শুনি যে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে, মজুদ করে কৃত্রিম উপায়ে দাম বাড়ানো হচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য? আপনি যদি দেখেন আমাদের 10টি কোম্পানি আছে এবং এরা বিভিন্ন ভ্যারাইটির, বিভিন্ন কোয়ান্টিটির কিন্তু মাল আনছে। তো মাল আনার পর সিন্ডিকেট করার জন্য আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি ওই মালটা আপনি আপনার গোদামে রেখে দেবেন, বাজারে শর্টেজ করে বেচবেন। এই ফেসিলিটি বা এই জিনিসটা কিন্তু কোম্পানিগুলো করতে পারছে না, কারণ মাল আনার পরে দের ইজ অলওয়েজ প্রেশার ফ্রম দ্য ব্যাংক, যে আপনার ব্যাংক লোন নিয়ে আপনি মাল আনছে, আপনার ব্যাংক লোন রিপে করতে হবে, আপনার ফ্যাক্টরি চালাতে হবে, নাহলে ওভারহেডস আছে। সো এই জিনিসটা আসলে ভুল কথা যে বাংলাদেশের তেল ইন্ডাস্ট্রি একটা সিন্ডিকেটের মধ্যে আছে। বাংলাদেশের তেল ইন্ডাস্ট্রি একটা খুবই কম্পারেটিভ মার্কেট, যেটা আপনি হয়তো আমাদের প্রাইসিংয়ের রেঞ্জটা দেখলে বুঝতে পারবেন। গত বছরে যখনই আপনি ইন্টারন্যাশনাল প্রাইসটা পড়েছে, সাথে সাথে কিন্তু আপনার লোকালি প্রাইস ফেল করছে। সো আপনার যদি সিন্ডিকেট থাকতো তাহলে কিন্তু এই কোম্পানিগুলো প্রাইসটা ধরে রাখতে পারতো। এবং গত এই রিসেশনে, যেটা এখনো এই ওয়ার্ল্ড রিসেশন হয়েছে 2008-09, আপনার ওভার 500 crores এই তেলের কোম্পানিগুলো লস করেছে। এই যদি সিন্ডিকেটটা আসলেই থাকতো তাহলে কিন্তু এই লসটা কখনো হতো না। কিন্তু আমরা যেমন খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, এদের একজন একজনের উপর দোষারোপ করতে থাকেন। এখানে সবাই তো ব্যবসা করছে একটা মুনাফার জন্য। তো বাংলাদেশে যেটা তেল মার্কেটে আছে যে সিস্টেমটা, ওটা হচ্ছে মিল মালিকরা বিক্রি করছে আপনার এই ডিস্ট্রিবিউটরদেরকে, যারা বিক্রি করছে হয়তো হোলসেলারকে, তারপর এন্ডে গিয়ে রিটেল মার্কেটে গিয়ে কনজিউমাররা পাচ্ছে। তো এখানে প্রত্যেকটা লেভেল, যখন একটা লেভেল থেকে আরেকটা লেভেলে মালটা যাচ্ছে, এটা কিন্তু মার্জিন আছেই। সো আসলে এটা মানুষ যখন একজনের উপর মানে দোষারোপ করা হয়, তখন অলওয়েজ তারা হয়তো চেষ্টা করে যে আরেকজনের উপরে দোষে চাপাই দেওয়ার জন্য। বাট এট দি এন্ড অফ দ্য ডে আপনার এটা একটা মার্কেটের সিচুয়েশন, যে হয়তো যখন ইন্টারন্যাশনাল মার্কেট বেড়ে যাচ্ছে তখন, বা ডিমান্ড বেড়ে যাচ্ছে, তখন কিন্তু বাংলাদেশে প্রাইসে একটা এফেক্ট করছে। জনাব আলম, আপনি কিছু যোগ করবেন? আমার যে অভিজ্ঞতা, একটা রিটেলার কখনো লস করে না। লসের শেয়ারটা নিতে হয় প্রডিউসার, ডিউ ব্যবসায়ী অ্যান্ড হোলসেলার। এই 3 লেভেলে এই লসটা ডিস্ট্রিবিউশন হয়। কখনো রিটেলার কখনো লস করে না। সুতরাং অলওয়েজ দ্যার ইজ এ টেন্ডেন্সি ইন আওয়ার কান্ট্রি টু শিফট দ্য রেসপন্সিবিলিটি ওয়ান শোল্ডার টু অ্যানাদার শোল্ডার। এই সমস্যাটা সমাধানের জন্য সরকার কি পরামর্শ দেবেন? সরকার আমাদের মতো দেশে সম্পূর্ণ যে কোনো ব্যবসা, স্পেশালি আমি বলবো যে 6টা কমোডিটি মার্কেট, যেটা চাও বলতে এগুলি, যেমন ইন্ডিয়াতে যেটা আছে, গভর্নমেন্টের কিছু ইন্টারফারেন্স থাকা দরকার। যেমন গভর্নমেন্ট টিসিবিকে অ্যাক্টিভ করতে পারে। গভর্নমেন্টের ইন্টারফারেন্স থাকলে সবসময় যা ইচ্ছা তা করতে পারবে না। জনাব সাজ্জাদ, ডিও সিস্টেমটা কি এবং এটা কি আমরা তুলে দিতে পারি না? আমরা কিন্তু তেল বিক্রি করি দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে আপনার বাল্ক যেটা বলি, ওইটা ডেলিভারি অর্ডার মানে ডিওর মাধ্যমে আমরা সেল করি। আর যেটা আপনার রিটেল মার্কেট, যেটা প্যাকেজ করে আমরা বিক্রি করি, ওটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটার থ্রু, ওটা আরেকটা লাইন। সো আপনি যদি এই ডিওর কথাটা বলেন, এই তেল, সয়াবিন, পাম, যেগুলো উৎপাদিত হচ্ছে আইদার ঢাকা বা চিটং ফ্যাক্টরিগুলোতে, এটা কিন্তু বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে এই মালগুলো যাচ্ছে ভোক্তাদের কাছে। সো এই কোম্পানিগুলোর কিন্তু ওই এন্ড রিটেলকে চিনা বা এন্ড কনজিউমারকে সাথে একটা কানেকশন রাখা ইজ ভেরি ডিফিকাল্ট। সো এই কারণে কিন্তু এই ডিউ ব্যবসাটা চলে আসে, যে মাঝখানে একটা মিডলম্যান আসতেছে, যারা খাতুনগঞ্জে বা মৌলভীবাজারে বসছেন। সামনে রমজান মাস, দর্শকদের কোনো আশার বাণী শোনাবেন? এই মুহূর্তে রমজান মাসে যেটা হচ্ছে যে আপনার আমাদের এখন জুলাই মাসে অনেক তেল আসছে, এই পাম আসছে, সয়াবিন আসছে।
সো বাট এগেন মার্কেট তো মার্কেটের ইয়াতেই চলবে। সো ওই হিসাবে ইনশাল্লাহ আমি এটাই আশা করছি যে রমজান মাসে আমাদের প্রাইসটা স্টেবল থাকবে। জনাব আলম, আপনি কোনো আশাবাণী শোনাবেন?